বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া হাসান স্ট্রিম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকের বিষয় নতুন রাজনৈতিক ব্যবস্থা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে কি অর্জন করা সম্ভব, এটির দ্বিতীয় পর্ব। তবে এই পর্বে যাওয়ার আগে আমি আমাদের পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা বা সংবিধান আছে সে সম্বন্ধে একটু সামান্য বিষয় তুলে ধরব। পুরনো ব্যবস্থা ছিল ক্ষমতার মিশ্রণের দোষ এবং স্বৈরতন্ত্রের রেসিপি। বাংলাদেশের 1972-এর সংবিধান, যা 17 বার সংশোধিত এবং সর্বশেষ সংশোধন হয়েছিল 2018 সালে। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার মডেলে 300 আসনের এক কক্ষ বিশিষ্ট একটি জাতীয় সংসদ, যেখানে 50 জন সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা আছে। ব্রিটিশ রাজনীতিবিদরা জনমতকে সম্মান করেন এবং তাদের লজ্জা এবং সম্মানবোধ আছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠা মাত্রই তারা পদ ছেড়ে দেন। কিন্তু বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদরা কোনোটাই আজ পর্যন্ত দেখাতে পারেন না তাদের লজ্জা আছে সেটা দেখাতে পেরেছে, না তারা তাদের কোনো নীতিবোধ আছে সেটা তারা দেখাতে পেরেছে। প্রধানমন্ত্রী সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে নির্বাহী ক্ষমতা পান এবং তিনি যখন সংসদকে টয়লেট পেপারের মতো ব্যবহার করেন, রাষ্ট্রপতি শুধু একজন মূর্তি সর্বস্ব এক আনুষ্ঠানিক পদ, সংসদ কর্তৃক নির্বাচিত, জাস্ট এক ক্ষমতাহীন ব্যক্তিমাত্র। তাকে ইচ্ছে মতো প্রধানমন্ত্রী ব্যবহার করেন। সত্যিকারের চেক অ্যান্ড ব্যালেন্স নেই, যা দলীয় বৈষম্যমূলক শাসন তৈরি করে, যা সবসময় ক্ষমতাধর ও ধনীদের পক্ষে থেকেই শাসন চালিয়ে যান। জনগণ যেটুকু পান তা নিতান্তই প্রধানমন্ত্রীর উচ্ছিষ্ট দয়া। এটি রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতিবিদ, আমলা, সেনাবাহিনী এবং অলিগার্কদের সমানভাবে সেবা করে। আমি লজ্জিত যে মিস্টার আলী রিয়াজ জাতিকে ধোঁকা দিয়ে এক সংস্কার নামক দলিল তৈরি করেছেন, যা স্থানীয় শাসনের বিশাল শূন্যতা ঠিক আগের মতোই রেখে গেছে। কারণ স্থানীয় শাসন এবং তাদের দ্বারা উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করতে পারলে যে কোনো মেগা প্রকল্পের ব্যয় যেমন খুশি বাড়িয়ে মহা লুটপাট চালানো সম্ভব হতো না। আর এ কারণেই বিএনপি এই সংস্কারে সবসময় একের পর এক নোট অফ ডিসেন্ট দিয়ে গেছে। অনেক অসমাধান রেখে ভালো শাসন ও জবাবদিহিতা আনবে বলে দাবি করা হয়েছে, যা রীতিমতো অসম্ভব। আমি যে মূল দোষগুলি দেখি তা হচ্ছে নির্বাহী আইনসভার মিশ্রণ, অর্থাৎ মন্ত্রীরা নির্বাহী পদে থাকবেন এবং একই সাথে এমপি থাকবেন। দুর্নীতির তদন্ত বন্ধ করতে বা অর্থ নিয়ন্ত্রণ অন্যায়ভাবে করতে বা স্বাধীন আইন পরিচালনা রোধে এই সংসদ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তারা সংখ্যাগরিষ্ঠতা এবং দলীয় স্বার্থ অনুসরণ করে জনগণের প্রকৃত ইচ্ছাকে পাশ কাটিয়ে প্রায় 90% বিল সরকারি পৃষ্ঠপোষকতায় লবিস্ট ও তদবিরকারীদের সুবিধা করে দেবে। চেকের এবং ব্যালেন্সের চরম অভাব। উচ্চকক্ষের ব্যবস্থা নেই। বিচার বিভাগ রাজনীতিকরণ করা যায়, যেমন 15তম সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। স্থানীয় সংস্থার জন্য স্বল্প বরাদ্দ, অনেক সময় মাত্র 3 থেকে 5%। আর্থিক স্বায়ত্তশাসনের কোনো ব্যবস্থা নেই। এমপিরা এডিপি ফান্ড অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফান্ড দিয়ে তাদেরকে দেওয়া হয় এবং তারা ইচ্ছে মতো এটাকে ব্যবহার করেন। জবাবদিহিতার ফাঁক, যেমন গোয়েন্দা ও নিরাপত্তা শুধু প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে, হত্যা ও জোরপূর্বক গুমের নির্দেশ নেয়। সিভিল সার্ভিস যোগ্যতার চেয়ে আনুগত্য বেশি পুরস্কৃত করে, সেখানে যাচাই করার কোনো সুযোগ নেই। স্বৈরতান্ত্রিক প্রবণতা, প্রভাবশালী দলের শাসন সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করে। বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়েও এই ব্যবস্থা প্রায় অক্ষত রাখা হয়েছে, কারণ এটি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, সিভিল মিলিটারি আমলা ও অলিগার্কদের একইভাবে সেবা করে। এসব বিপ্লবে অভিযোগ তৈরি হয়েছে যে 1400 নিহত, 20,000 আহত, প্রায় $234 বিলিয়ন লুট, প্রতিষ্ঠান দলীয় ক্যাডারে ভর্তি, পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে মাত্র 10% লাভবান হয়েছে আর 90% জনগণ কষ্ট পেয়েছে। আবর্জনা নামক এক সংবিধান অবাধ লুণ্ঠনের সুযোগ করে দিয়েছে। তাহলে এর বিপরীতে আমার কি প্রস্তাব? আমার প্রস্তাব হচ্ছে সরলীকৃত জবাবদিহিমূলক কাঠামো, যা নতুন ব্যবস্থার সংবিধানের অবয়বকে ঠিক রেখেই করা সম্ভব, যেমন অনুচ্ছেদ 7 এবং 26কে পূর্ণভাবে ব্যবহার করা। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদের কথা বলা হচ্ছে। নির্বাহী বিভাগকে শাসন বিভাগ থেকে অর্থাৎ আইন বিভাগ থেকে বিচ্ছিন্নতা
এবং যোগ্যতা যাচাই প্রবর্তন করা হয়েছে। ন্যূনতম কিন্তু রূপান্তরকারী পরিবর্তন সম্ভব, এটাকে আমি বলবো ম্যাডিসোনিয়ান চেক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী এক হাইব্রিড মডেল থেকে নেওয়া। আমি যদি সরকারি দলের নেতা নির্বাচিত হতাম, তাহলে প্রথম অধিবেশনেই দেশের তরুণ রাজনীতিবিদদের সাথে, অর্থাৎ সব জুলাই পক্ষের শক্তি নির্বাচিত সৎ চিন্তকদের সাথে এক সাংঘাতিক নিবিড় আলোচনায় বসতাম আগামী বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ঠিক কিভাবে করব তা নির্ধারণ করার জন্য। আমি যে 6টি মূল স্তম্ভের উপর আমার রাষ্ট্র দাঁড়া করানোর চেষ্টা করতাম, তার প্রথমটি হচ্ছে সংসদীয় কাঠামো ও নির্বাহী বিভাগের মধ্যে একটা পরিষ্কার সীমারেখা চিহ্নিত করা। যেমন প্রধানমন্ত্রী হাউজের নির্বাচিত নেতা এবং নির্বাহী প্রধান, যেদিন তিনি নির্বাচিত হবেন সেদিন তিনি সংসদ ছেড়ে দিবেন এবং শাসন বিভাগের প্রধান হবেন। এরপরে আমরা সেই পদে নতুন একজন সদস্য নির্বাচন করব, করার পরে আমরা সংসদের হাউস অফ দ্য লিডার নির্বাচন করব, যিনি হবেন সংসদের স্পিকার। এরপরে বাকিরা হবেন বিরোধী দল যেটা হবে সেখানে হবে লিডার অফ দি মাইনরিটি। এই হলো আইন বিভাগ, এবং এই আইন বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা থাকবে এবং তারা স্বাবলম্বীভাবে ইন্ডিপেন্ডেন্টলি তারা তাদের দায়িত্ব পরিচালনা করবেন। বিচার বিভাগ এবং নিয়োগ, এখানে আমি বিচারকদের বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে মনোনয়ন করব এবং উচ্চকক্ষ তাদের লাইভ সাক্ষাৎকার নিয়ে তাদের অতীত এবং বর্তমান সব কিছু যাচাই করে যোগ্য বিচারক নির্বাচন করবেন। এটা সর্বস্তরের বিচারকদের জন্যই এই পন্থা অবলম্বন করা হবে। তৃতীয় হবে স্থানীয় সরকার এবং আর্থিক বিকেন্দ্রীকরণ। আমি নির্বাচিত জেলা সংস্থা একটা নতুন বিল উপস্থাপন করব, যারা জেলার শাসন ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধি হবেন এবং জেলার যে আমলাতন্ত্র ও বিভিন্ন রকম বিভাগ থাকবে তারা এই নির্বাচিত জেলা সংস্থার অধীনে থাকবে। উপজেলা শাসন করবে বর্তমান উপজেলা নির্বাচন পরিষদ, এবং এখানে উপজেলার বিভিন্ন ট্যাক্সিং যে ক্ষমতা দেওয়া হবে, যেমন তাদের সেলস ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এডুকেশন ট্যাক্স বা হেলথ ট্যাক্স এবং সিকিউরিটি ট্যাক্স তারা জনগণের উপরে আরোপ করতে পারবেন, এবং এটার কতটুকু করবেন সেটা অবশ্যই তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে আলোচনা করার পরে নির্ধারিত হবে। জাতীয় অবকাঠামো, জাতীয় নিয়ন্ত্রিত থাকা বাজেটে বরাদ্দসহ জেলা বাজেট সংসদীয় বিল হিসাবে প্রস্তাবিত এবং সরল সংখ্যাগরিষ্ঠতায় তা অনুমোদিত হতে হবে এবং জাতীয় সংসদ তা সরাসরি বরাদ্দ করবে। এবং এখানে বরাদ্দ করবে শাসন বিভাগ, কিন্তু শাসন বিভাগের কোনো কাটছাট এর মধ্যে গ্রহণযোগ্য হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আমি যেভাবে গঠন করব, যার ভিতরে আসবে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক এবং অডিটর জেনারেল অফ বাংলাদেশ, এর বাজেট সংসদ অনুমোদন করবে এবং সংসদ সরাসরি সরকারকে নির্দেশ দিবে এই বাজেট বরাদ্দ করতে, এবং সংসদীয় কমিটির মাধ্যমে এই সমস্ত সংসদীয় সংগঠনগুলি আছে তারা জবাবদিহি করবে। এরপরের পঞ্চমটাই হবে গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগ। এদের সকল গোয়েন্দা এবং নিরাপত্তা বিভাগে প্রধান নির্বাহীদেরকে মনোনয়ন করবে নির্বাহী বিভাগ, কিন্তু উচ্চকক্ষ তাদের সাক্ষাৎকার যাচাই এবং অনুমোদন করবে। সেক্ষেত্রে এই বিষয়টিও সরাসরি লাইভ টেলিকাস্ট করা যেতে পারে। সবচেয়ে শেষে যেটা হচ্ছে নির্বাচন এবং মেয়াদ, এই নির্বাচনের মেয়াদ অপরিবর্তিত থাকবে। জাতীয় নির্বাচন কমিশনের এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। সংসদ এবং উচ্চকক্ষ একই সাথে নির্বাচন হবে। জেলা নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনগুলি করবে, যেমন জাতীয় নির্বাচনে যদি জেলা উপজেলার সরকার চালু থাকে এবং তাদের মেয়াদ থাকে, তারা তাদের রুটিন কাজ চালিয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে। জাতীয় পদে স্থানীয় সংস্থা থেকে প্রার্থী হলে প্রথমে স্থানীয় সংস্থার নির্বাচনী সভা থেকে তাকে পদত্যাগ করতে হবে, তারপরে সে জাতীয় সংসদে নির্বাচন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি, মূল সংস্কার এবং এই পথ যদি অবলম্বন করা হয় তাহলে বিদ্যমান কাঠামোর মধ্যেও কিন্তু তা সম্ভব, কিন্তু রাজনীতিবিদরা যেন নিজেদের পদকে ব্যক্তিগত সম্পদ অর্জনের হাতিয়ার হিসাবে না ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা সম্ভব হবে। প্রথম অধিবেশনেই আমরা অনুচ্ছেদ 70 বাতিল করে আইনসভার স্বাধীনতা ফিরে আনতাম, এবং আমার এই পদক্ষেপকে আমি আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখি। আর আত্মবিশ্বাস মূলত দুইটি গুণ দ্বারা বলিয়ান হয়, এক হলো সততা, দুই হলো জ্ঞান। যে রাজনৈতিক নেতার মধ্যে থাকবে এই আত্মবিশ্বাস, সে কখনো কোনো কিছু করতে ভয় পাবেন না। এমপিরা নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে পারবে এবং সত্যিকার অর্থে দেশের আইনের শাসন, ইনসাফের শাসন
আর সুষম উন্নয়নের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পারতেন। সেটাই হতো সত্যিকারের গণতন্ত্র। এখন এই ব্যবস্থা অর্জন করলে ক্ষমতার বিভাজন নিশ্চিত করে কি স্বৈরতন্ত্র রোধ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। কারণ নির্বাহী বিভাগকে আইন পরিষদ থেকে বিচ্ছিন্ন করা ব্যবস্থা আছে, যেখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা যারাই নির্বাচিত হবেন তারা সংসদ থেকে পদত্যাগ করে শাসন বিভাগের অংশ হয়ে যাবেন এবং তারা সংসদে বসে তাদের নিজের বিল নিজে অনুমোদন করার সুযোগ পাবেন না। আর দ্বিকক্ষ শাসন বিভাগ এবং আইন বিভাগের জনবিরোধী আইনের প্রভাব কমাবে। বিচার বিভাগ যাচাইয়ের মাধ্যমে তার স্বাধীনতা ফিরে পাবে। স্তরবিন্যাস নির্বাচন, উচ্চকক্ষ যাচাই, স্থানীয় বিকেন্দ্রীকরণ ও শাস্তি একদলীয় শাসন রোধ করে ক্ষমতা খণ্ডিত হয় এবং বিপ্লবের মূল্যবোধের সঙ্গে মিলে আনুগত্যের চেয়ে যোগ্যতা, লুণ্ঠনের চেয়ে ন্যায়, স্বচ্ছ তদন্ত ও ন্যায্য সম্পদ বন্টনের মাধ্যমে বিভেদ নিরাময় করা সম্ভব। সবশেষে বলবো, বিপ্লবের ছাই থেকে ন্যায়ের আলো বিচ্ছুরিত করাই হতো জুলাই বিপ্লবের 1400 শহীদের মৃত্যুকে সম্মান করা, 20,000 আহত যোদ্ধাদের প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা, 2,000 অন্ধত্ব বরণকেরা মানুষগুলিকে আলো দেখতে পেতে সুশাসনের জানালা দিয়ে তখন এই পরিবর্তন শুধু শাসকের বদল হতো না, এটা এক নতুন বাংলাদেশের যাত্রার শুরু হতো। পুরনো সংবিধান, যে সংবিধান ব্যবহার করে এলিটদের রাজনৈতিক ক্ষমতা দখল আর স্বৈরতন্ত্র অভিজাত অসাধু ব্যবসায়ীদের লুটপাটের ব্যবস্থা, তাতে দেশের শিক্ষিত সমাজ ও উদ্বিগ্ন নয়, তার স্পষ্ট কারণ তারাও এসব অসাধুতার সুবিধাভোগী। এ অবস্থায় আগামী নির্বাচন নতুন কোনো অপরীক্ষিত শক্তির কাছে হস্তান্তর হলেই শুধুমাত্র আমূল পরিবর্তন সম্ভব। তবে দেখতে হবে তারা দেশের ওইসব দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের এবং অসাধু সামরিক বেসামরিক আমলাদের কিভাবে নিয়ন্ত্রণ করেন এবং অসৎ স্বার্থপর ব্যবসায়ীদের কিভাবে নিয়ন্ত্রণ করেন। তবে জুলাই আন্দোলনের পরপরই যেভাবে কিছু সংখ্যক তরুণেরা লোভ লালসার কাছে বিকৃত হয়েছিল, সে অবস্থার পুনরাবৃত্তি হলে আমাদের আর কোনো আশা থাকবে না। তাই প্রস্তাবিত দ্বিকক্ষ, বিকেন্দ্রীকৃত উন্নয়ন আর শাসন, যোগ্যতাভিত্তিক নিয়োগ ব্যবস্থা, 1971 ও 2024-এর ত্যাগকে সম্মান করে জনগণের ইনসাফ নিশ্চিত করতে পারলে সরকার হবে জনগণের সেবক। আসুন আমরা সত্যিকারের ক্ষমতা, কর্তৃত্ব ও জনগণের কাছে তুলে দিয়ে তাদের কাছে নিজেদের জবাবদিহিতার নিশ্চিত করে বিগত 54 বছরের ভুল শুধরিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়ার পথ পরিষ্কার করি। এই নির্বাচন যেন হয় মিথ্যা প্রতিশ্রুতির নির্বাচন না হয়। এই নির্বাচন যেন মিথ্যা প্রতিশ্রুতির নির্বাচন না হয়। আমি আবারও বলছি, এই নির্বাচন যেন মিথ্যা প্রতিশ্রুতির নির্বাচন না হয়। ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।